experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। ভাইয়া এবার বাড়ি ফিরবে, বাড়িতে থাকবে, এর থেকে আনন্দের আর কি আছে? মেয়েটাকে সে যেভাবে ইচ্ছে ব্যবহার করবে। জ্ঞান ফিরেছে আরাফের, কিন্তু ভয় কথা বলছে না। চোখ বন্ধ করলেই সেই রক্তচক্ষু দুটো ভেসে উঠছে নেত্রপল্লবে, যা তাকে শান্তি দিচ্ছে না। আতিকুর সহ আরও কজন অফিসার বসে আছে কেবিনের বাইরে। ডক্টরের চেক আপ হয়ে গেলেই বয়ান নেবে তারা। ডক্টর বের হতেই একে একে কয়েকজন ঢুকে পড়ল কেবিনে। শক্ত বুটের পায়ের শব্দে কেঁপে উঠল আরাফ। চিৎকার করতে গিয়েও ভাইকে দেখে থেমে গেল। আপন রক্ত দেখে যেন নিজেকে খোলা বইয়ের মতো মেলে ধরল। কেঁদে উঠল হাউমাউ করে। আতিকুরের মাঝে তেমন ভাবাবেগ দেখা যায় না। দায়িত্বের চাপে যেন শুধু হাত আগলে বসে থাকে। কিছুক্ষণ পর যখন আরাফ স্বাভাবিক হয়, আতিকুর বলে ওঠে, কোথায় ঘটেছে ঘটনাটা? আমি বন্ধুদের সাথে ছিলাম। হঠাৎ করে অচেনা নম্বরে ফোন আসায় একটু দূরে গিয়ে ফোনটা রিসিভ করি। হ্যালো বলার আগেই কেউ নাকের উপর রুমাল চেপে ধরে। আর মনে নেই, জ্ঞান ফিরে দেখি আলো অন্ধকার এক ঘরে আমি পড়ে আছি। সামনেই মুখোশধারী এক লোক চাপাটি দিয়ে মারতে আসলেই ধস্তাধস্তি শুরু হয়। চুপ হয়ে যায় আরাফ। বিশ্রী ভাষায় গালি দিয়ে বলে ওঠে, আমার বাম হাতে চাপাটি চালিয়ে দেয়। আমি কোনো রকম ছাড়া পেয়ে দরজা ভেঙে দৌড়াতে শুরু করি। একসময় হাইওয়েতে এসে ট্রাকের সামনে অজ্ঞান হয়ে যায়। আতিকুর তীক্ষ্ণ দৃষ্টিতে ভাইকে পরখ করে। আর কেউ বুঝতে না পারলেও সে ঠিকই পেরেছে। তার ভাই যে মুখস্থ মিথ্যে বলে যাচ্ছে সে জানে, তবে এই বিষয়ে কিছু বলল না। আরেকজন অফিসার প্রশ্ন করল, মুখোশধারী ছেলে না মেয়ে বুঝতে পেরেছিলেন? না, অন্ধকার ছিল। সে কোনো কথাই বলেনি? না, বলেনি। আমার হাতটা কেটে ফেলেছে ভাইয়া, আমার বাম হাত আর নেই। আবারও কান্না করে দেয় আরাফ। প্রশ্ন থেকে বাঁচার জন্য সে এমন নাকে কান্না তাও বুঝতে পারে। অফিসাররা আর প্রশ্ন না করেই বাইরে চলে যায়। থেকে যায় আতিকুর। নীরবতায় ছেয়ে যায় কিছু মুহূর্ত। হুট করে আতিকুর বলল, এই বাম হাত দিয়েই তো আমার বউয়ের শাড়ির আঁচল টেনে ধরেছিলে, তাই না ভাই? ভীষণভাবে চমকায় আরাফ। আতিকুর হেসে উঠে দাঁড়ায়। আরিফের কাটা বাম হাতটায় টোকা মেরে কেবিনের বাইরে বের হয়ে আসে। ব্যথায় চোখ মুখ অসম্ভব রকমের কুঁচকায় আরাফ। মনের মধ্যে অজস্র ভয়, প্রশ্ন। তবে ভাইয়া কি এসবের সাথে জড়িত? নাকি সেই করেছে তার এই অবস্থা? নাকি অন্য কেউ? আপনার বোনের প্রস্তাবে রাজি হয়েছে মিস্টার আদিল। আপনি প্রস্তুত তো? আবারও সেই বিকেল, সেই মুহূর্ত, সেই কেবিন। আফরা আবারও এসেছে আদিলের অফিসে। আজ তাকে অপেক্ষা করতে হয়নি, বরং আসার সাথে সাথেই বসের কেবিনে যাওয়ার অনুমতি পেয়েছে। কারণটা যে কালকের খোলা চুলের রহস্য সে বুঝতে পেরেছে। সবাই তাকে বসের বিশেষ কেউ ভেবে নিয়েছে। নিজের কাজে নিজেই গর্ববোধ করছে আফরা। আদিল মাহমুদকে তো টেক্কা দিতে হবে। আফরার গলার স্বর শুনে আদিল বসা থেকে উঠে দাঁড়ায়। কথাটা কর্ণকুহরে পৌঁছাতে রাগে পুরো শরীর তার জ্বলে যাচ্ছে। মেয়েটা তার সাথে ওপেন গেম খেলছে, অথচ মেয়েটি জানেই না গেমের রাজা সে। কাঁচের গ্লাসটা শব্দ করে সরিয়ে আফরার সামনে দাঁড়ায় আদিল। আফরা 2 পা পিছিয়ে যায়। অবাক হয়ে দেখে আদিলকে। বাহ, বেশ হ্যান্ডসাম তো। আফরা পিছিয়ে যাওয়াতে আদিল বাঁকা হাসে। তবে বেশিক্ষণ সেই হাসি স্থায়ী হয় না। আফরাকে এগিয়ে আসতে দেখে ঠোঁটের কোণে মিলিয়ে যায়, চোখে ফুটে ওঠে অবাকতা। আফরা মিষ্টি হেসে বলল, ওরে বাবা, দেখুন তো দুজনকে, বেশ মানাবে না? আপনার বোনের পছন্দ আছে বলতে হবে। চোখ বুঝে আবারও খোলে আদিল। শান্ত সুরে বলল, আপনাকে আবার সাবধান করছে মিস আফরা ইবনাথ, আমাকে রাগাবেন না। এই অফিসে পা তোর দুঃসাহস আর করবেন না, প্রাণ নিয়ে ফিরে যেতে পারবেন না। কালকে লাঞ্চ টাইমে আসবো, ওকে? নিজের হাতে আপনার জন্য ভালোবেসে রান্না করব। আপনি চাইলে খাইয়ে দিতেও সমস্যা নেই। হাতের মুঠো শক্ত হয়। কপালের রগগুলো কেমন ফুলে উঠেছে। রাগের তোপে ঘামছে আদিল। সামনে মেয়েটিকে এখনই শেষ করে দিতে ইচ্ছে করছে। গুনগুনে কয়েকটা ঘা বসিয়ে দিতে পারলে হয়তো এই রাগটা কমে যেত। তবে এখন সে অপারক। এই অফিসটা তো তার কসাইখানা নয়। ভয় পাচ্ছেন মিস্টার আদিল মাহমুদ? বিয়ে করতে আদিল মাহমুদ ভয় পাচ্ছে নাকি? ইস, বড্ড আফসোস হচ্ছে। হেসে ওঠে আদিল।
মেয়েটা তার জেদ তুলতে চাইছে, অথচ এই মুহূর্তে তার রাগ ছাড়া কিচ্ছু হচ্ছে না। আফরার ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে আদিল হেসে বলে, আমি বিয়ে তাকেই করব যার জীবনের নায়ক হব, খেলার গুটি নয়। সো মিস আফরা ইবরাত, ইউর প্ল্যান ইজ ফ্লপ। আমি না হয় আপনার জীবনে খলনায়িকা হয়েই ঢুকে যাব। খলনায়িকা কিন্তু পারমিশন নেয় না, প্রয়োজনই পড়ে না। আদিলের এবার বেশ ভালো লাগছে। মেয়েটি গভীর জলের মাছ, অনেকদিন পর ঠিকঠাক খেলোয়াড় পেল। খেলাটা জমে যাচ্ছে মনে হচ্ছে। নিজেও ভাবলেশীনভাবে বলল, আমার জীবন একমাত্র চাবিকাঠি আমার হাতে। তুমি খলনায়িকা, অল দ্য বেস্ট। এবার যাবেন তো? আপনি চাইলে আমি থেকে যাব, আমার তো কোনো সমস্যা নেই। আমার বিরাট সমস্যা রয়েছে। আমার জীবন আর আমি নামক মানুষটা কারোর জন্যই থেমে থাকে না, আর আপনি থাকলে পুরোটাই টাইম ওয়েস্ট। সো প্লিজ, দরজা খোলা আছে। আফরা কিছুটা শব্দ করে হাসতে হাসতে বের হয় কেবিন থেকে। আবারও দরজা দিয়ে উকি মেরে বলে ওঠে, আমি আপনার সর্বনাশ দেখতে পাচ্ছি মিস্টার আদিল মাহমুদ। আপনার হার খুব তাড়াতাড়িই দেখবেন, শুধু সময়ের অপেক্ষা। আদিল শান্ত দৃষ্টি ফেলে এক পলক দেখে নেয় আফরাকে, তারপর দুর্বোধ্য হেসে নিজের সিক্রেট কেবিনে ঢুকে পড়ে। আফরা আগের দিনের মতোই বাঁধা খোপাটা খুলে দেয়। আজ মনটা বেশ ফুরফুরে লাগছে। কিছুটা হেলতে দুলতেই অফিস থেকে বের হয়। হাঁটতে হাঁটতেই আবারও খোপা বেঁধে রিক্সা রেখে বসে পড়ে। উদ্দেশ্য হসপিটাল। এবার একটু আরেকজনের ভেতরটা নাড়িয়ে দেওয়া যাক। ধরণীতে সবে সন্ধ্যা নেমেছে। সূর্যটা রক্তিম রঙে রাঙা হয়ে বিদায় নিয়েছে কিছুক্ষণ হলো, তবে ঘুটঘুটে অন্ধকার এখনো রাজ করতে পারেনি। রিক্সাওয়ালাটা একটু পরপর পেছনে পেছনে ঘুরছে। আফরা সেদিকে দৃষ্টি নেই, সেই প্রকৃতি দেখতে ব্যস্ত। হুট করে রিক্সাওয়ালা বলল, আপা, হাসপাতালে কেন যাইতেছেন? হসপিটালে মানুষ কেন যায় মামা? রিক্সাওয়ালা ইতস্তত ভঙ্গিমায় হাসলো। আফরা হাসিটা দেখলো তাকিয়ে। কি স্বচ্ছ হাসি, নেই কোনো জটিলতা কুটিলতা, নেই কোনো আর্ট। পান খাওয়া লাল দাঁতগুলো কেমন অবলীলায় বের করে হাসছে। তাকে কেমন দেখা যাচ্ছে সেটা ফ্যাক্ট না, হাসিতে যে আনন্দ ঝরে পড়ছে সেটাই তো মুখ্য। রিক্সাওয়ালা আমতা আমতা করে বলল, না মানে হাসপাতালে মানুষ সাইজা যায় নাহি। আফরা হেসে উঠল। সে সেজেছে, নিজেকে একটু দেখে নিল। সাদা থ্রি পিস, গলায় ছোট স্কার্ফ, কানে দুল, ঠোঁটে একটু লিপস্টিক। এই তো, তাকে কি একটু বেশি সুন্দর লাগছে নাকি? হেসেই বলল, কেন মামা, হসপিটালে মানুষ সেজে যেতে পারবে না? হাসপাতালে গেলে তো কান্দো না হে আপা, কত মানুষের আহাজারি। আমি তো মামা অন্যদের কান্না দেখতেই যাচ্ছি। মাঝে মাঝে মনের মধ্যে কেমন যেন আনন্দের ঢোল বাজে অন্যের কান্না দেখে। আর এই রূপ দিয়ে কি হবে মামা, যদি না মানুষ তা দেখে ভেতরে ভেতরে শেষ হয়ে যায়। রিক্সা থেমে যায়। আফরা হেসে নেমে পড়ে। 5 টাকা ভাড়া বেশি দিয়ে হাঁটতে শুরু করে। রিক্সাওয়ালা মামা অবাক চোখে মেয়েটির হাঁটা দেখে। এ কেমন মেয়ে, মানুষের কান্না দেখে যার হাসি পায়, আনন্দ পায়। বহুত মানুষের জীবনে দেখেছে, এই মেয়ের মতো আর দেখেনি। কত বিচিত্র মানুষ, কত বিচিত্র তার ভাবনা। রিক্সাওয়ালা আবারও ছুটে চলে নতুন যাত্রীর খোঁজে। রাত যতক্ষণ না গভীর হয় ততক্ষণ ছুটেই চলবে যাত্রীর খোঁজে। হসপিটালের ভেতর ঢুকে আফরা ফোন বের করে। মেসেজ অপশনে ঢুকে কেবিন নাম্বার দেখে নেয়। হাতের ব্যাগটা শক্ত করে ধরে পা চালিয়ে হাতে ধরে। নিজ চোখে না দেখা পর্যন্ত শান্তি লাগবে না। মন জোড়াবে কেমন করে? নিজের কেবিনে শুয়ে শুয়ে ফোন টিপছে আরাফ। বাম হাত গেছে তো কি হয়েছে, ডান হাত তো আছে, দিব্যি ফোন ধরে রাখা যায়। কেবিনের দরজা খোলার শব্দ শুনে তাড়াহুড়ো করে ফোনটা রেখে দেয়। আফরাকে দেখে বিস্মিত হয়ে যায়। আফরা মুচকি হেসে টুল টেনে বসে, হাসি ধরে রেখেই বলে, বেশ অবাক হয়েছেন দেখছি। তুমি এখানে? দেখতে এলাম, পরিচিত তো, সে যেভাবেই হোক, খারাপ কিংবা ভালো। তা এক্সপিরিয়েন্স কেমন? এমনভাবে বলছো যেন বেশ মজা পেয়েছো। আর আমি কোনো এক্সপেরিমেন্ট করতে গিয়েছিলাম, মজা নিচ্ছ? কি যে বলেন, মজা নিব কেন? তবে আপনার এই অবস্থা দেখে আমার একটা কথা খুব মনে পড়ছে। কি কথা? পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। রক্তিম চোখে তাকায় আরাফ।
যেন চোখ দিয়েই ধ্বংস করে দেবে সব। আফরা গা জ্বালানো হাসি ফেরত দিয়ে বলে ওঠে, এই হাতটা দিয়েই তো কোনো মেয়ের সম্ভ্রমে থাবা বসিয়েছিলেন, কিন্তু আফসোস, দেখুন দেখুন পরিণতি। হেসে কেবিন থেকে বের হয়ে যায় আফরা। আরাফ চোখ বুঝে রাগ নিয়ন্ত্রণ করে। রহস্যগুলো কেমন গুহা থেকে বের হচ্ছে। মেয়েটার এইসব বলার কারণ কি? কেন বলল? মেয়েটা কি জানে জড়িত রয়েছে, নাকি তাকে তার পাপের দৃশ্য মনে করিয়ে দিল শুধু? রাত 1টা কি 1:30 বাজে। ঘড়ি দেখা হয়নি, তাই ঠিকঠাক বলতে পারবে না। ভীষণ ব্যস্ত আফরা। নিরিবিলি এই জায়গাটায় থাকার ব্যবস্থা সে নিজেই করেছিল, কোলাহল থেকে দূরে। পেছনের কয়েক মাইলে আর কোনো বাড়ি যা আছে সব ঘন জঙ্গল আর সরু রাস্তা। সামনে যদিও 2-3টা বাড়ি চোখে পড়ে, বড়ই নিম্নবিত্ত। নিজেদের মতোই থাকতে ভালোবাসে তারা। না কখনো অন্যের বাড়ি ঘুরতে যায়, না কখনো অন্যকে নিয়ে সমালোচনার আসর বসায়। অনেকটা দিন খুঁজে খুঁজে বাড়িটা পেয়েছে আফরা। এর জন্য অবশ্যই তাকে প্রথম 3 মাস দ্বিগুণ টাকা ভাড়া দিতে হয়েছে, তবে না করেনি। এরকম সুযোগ কে হাতছাড়া করতে চায়? বাড়ির সামনে প্রাইভেট কার দাঁড়িয়ে আছে, ব্যস্ত হাতে বোনের জিনিসপত্র গোছাচ্ছে সে। বোনকে রেডি করিয়ে হুইল চেয়ারে বসিয়ে দেয়। বাড়ির দরজায় তালা ঝুলিয়ে ছুটে যায় গাড়ির কাছে। একাই বোনকে গাড়িতে বসিয়ে নিচেও চেপে বসে। গাড়িওয়ালা অবশ্য মেয়ের শরীরের জোর দেখে অবাক হয়েছে, তবে প্রশ্ন করেনি। দ্বিগুণ ভাড়া দিয়েছে যে, শর্ত ছিল কোনোরূপ প্রশ্ন করা যাবে না। টাকার লোভে সেও মেনে নিয়েছে। তার প্রশ্ন করে লাভ কি? গাড়ি এসে থামে নামবিহীন এক রাস্তায়। যাত্রীর ইঙ্গিতেই ড্রাইভার গাড়ি থামিয়েছে। আফরা নেমে দাঁড়ায়, বোনকে নামিয়ে ভাড়া পরিশোধ করে দাঁড়িয়ে থাকে। গাড়ির আলো যখন আর চোখে বাজে না, তখন আফরা হাঁটা ধরে। গন্তব্যের বহু মাইল আগে সে নেমেছে। বোনকে এমন জায়গায় লুকিয়ে সে রাখবে, তাকে ছাড়া কাকপক্ষীও যেন টের না পায়। সময় পেরিয়ে 3টাতে থাকে। আফরা তখনও হাঁটছে। কোনো রকম ক্লান্তি তার চোখে মুখে নেই, বরং আলো আধারি এই পরিবেশে প্রকৃতির হাওয়া গায়ে মাখতে মাখতে বোনের সাথে নানান কথার ঝুলি সাজিয়েছে। আফরা চলছে গ্রামের এক সরু পথের ধার ঘেঁষে। এবড়ো থেবড়ো রাস্তায় সতর্ক দৃষ্টি ফেলে এগোচ্ছে। হঠাৎ করে কারো অবয়ব টের পায় আফরা। ঘাবড়ে যায় না সে, বরং মুচকি হাসি ঝুলিয়ে বলে ওঠে, কিরে, ঘুমাসনি মনে হয়? ঘুমানো যায় বুঝি? আমি থাকলে দিব্যি ঘুমাতাম। আফরার কথায় অবয়বটি হেসে ওঠে। রাতের গভীরে হাসিটাও একসময় ছন্দ মিলিয়ে অন্ধকারে মিশে যায়। বলে ওঠে, আমি যে ঘুমাতে পারি না, ঘুমালেই চোখের সামনে দৃশ্যগুলো ভেসে ওঠে। কেউ আমাকে বলে, ঘুমাস না মীরা, ঘুমাস না। তুই ঘুমালে আমার হাহাকার শুনবে কে? তুই ঘুমালে কার কাছে মনের কথা বলবো, কার কাছে যন্ত্রণা শেয়ার করব? তুই ঘুমালে আমার বড্ড ভয় লাগে, অন্ধকারে বড্ড ভয় লাগে। মাটির নিচে খুব অন্ধকার রে, একটু আলো নিয়ে আয় না। তাই তো দেখিস না, সবটা সময় আলো জ্বালিয়ে রাখি। মীরার কথা শুনে আফরার চোখ কেমন ছলছল করে ওঠে। জল ভর্তি চোখ নিয়েই সে অদূরের ওই আবছা বাড়িটা দেখতে পায়। আলো জ্বলছে হ্যারিকেনের। ছোট্ট প্রদীপের ছটাটা কেমন নিজ উদ্যোগে তার ক্ষমতা অনুযায়ী আলো দিচ্ছে। ঘাড় ঘুরিয়ে আফরা মীরার দিকে তাকায়। আবছা আলোয় মেয়েটার জল ভরা চোখের আকুতি টের পায়। হাত আঁকড়ে ধরে ভরসা দেয়। মেয়েটার সাথে বন্ধুত্বের সময়সীমা 3 বছর। বোন বাদে এই ধরনীতে এই মেয়েটাই তার সঙ্গী। আর এই মেয়েটাই তো সে ছাড়া কেউ নেই। নরম সুরেই বলল, বোকারা নিজেদের দুর্বলতা প্রকাশ করে, বুদ্ধিমানরা তো ভেতরের সত্তাটাকে রাতের অন্ধকারের মতোই ধরণীতে বিলিয়ে দেয়। মানুষ দেখতে পায়, অনুভব করতে পারে, কিন্তু ধরতে পারে না, ছুঁতে পারে না। নীরবতা নেমে আসে। শুধু দীর্ঘশ্বাসের শব্দটা কর্ণকুহরে পৌঁছে মস্তিষ্ককে নাড়িয়ে দেয়। চলতে চলতে আফরা এসে দাঁড়ায় হ্যারিকেন জ্বালানো সেই জায়গাটায়। কি সুন্দর লাগছে। বড়লোকের কোনো দুলাল দুলালি দেখলে হয়তো বললে বসবে, ওয়াও, আউটস্ট্যান্ডিং, আমার জীবনে এমন জায়গা প্রথম দেখলাম। অথচ গরিবের শেষ সম্বল এইটুকু জমি। আফরা কিছুক্ষণ ফুল দিয়ে সাজানো গোছানো কবরটার দিকে তাকিয়ে রয়। বাম পাশটায় কেমন চিনচিনে ব্যথা টের পায়, যেন নিজের কোনো এক অতীতকে মনে করিয়ে দিচ্ছে। কবর থেকে চোখ ফিরিয়ে নিয়ে বোনের দিকে তাকায় সে। অথই দৃষ্টিও কবরে। হেসে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। 2টো রুম নিয়ে বাড়িটা তৈরি করা হয়েছে।
সব কিছু কেমন নিপুণ হাতে সাজানো। মীরা আফরার পাশে বসে বলে ওঠে, কিছুক্ষণের মধ্যেই মেয়েটি চলে আসবে, তবে অচেনা মেয়ের উপর বোনকে ছেড়ে দেওয়া ঠিক হবে? অচেনা কেন বলছিস? 3 দিনের পরিচয়। আমাদের মতো এতিম, ভিক্ষে করে খেত, অনেকের বাজে কথা শুনতো। আমি সুযোগ দিয়েছি, মাসে মাসে এক্সট্রা টাকাও পাবে। এখন সে যদি হেলায় আমার দেওয়া সুযোগটা হারায়, আমার তো দায় থাকবে না। আফরার এমন কথায় কিছুটা হলেও ভরকে যায় মীরা। এই মেয়েটার যে হঠাৎ হঠাৎ কি হয় সে বুঝতে পারে না। এই মনে হয় প্রচণ্ড ভীতু, আবার মনে হয় মেয়েটার মতো সাহসী আর দুটো নেই। একসময় বোকা মনে হয়, তো আর এক সময় চালাকের রাজাকেও হারিয়ে দিতে সক্ষম মনে হয়। আবার কখনো সহজ সরল ঘর কোনো মেয়ে, তো আবার কখনো হয়ে ওঠে রহস্যময়ী। একজনের আর কত রূপ দেখবে সে, আরও কি রূপ রয়েছে। কথাটা ভাবতে ভাবতে আফরা বলল, আমার এক রূপী, সবাই নিজ স্বার্থে বাঁচে, আমিও আমার স্বার্থেই বাঁচি। এখন যদি কেউ আমার স্বার্থে আমার ভালোবাসার মানুষটার গায়ে থাবা বসায়, আঁচড় কাটে, আমার ছেড়ে কথা বলা উচিত? একদম গলা কেটে আলাদা করে দিব না? সর্বাঙ্গ কেঁপে ওঠে মীরার। মেয়েটার কথা শুনেই কেমন ভয় লাগছে। আফরা মীরার দিকে তাকিয়ে হাসে। আর কোনো কথাই হয় না। বোনের ঘুমানোর ব্যবস্থা করতে করতে উপস্থিত হয় 15 বছরের এক কিশোরী। পরনে সাদামাটা সালোয়ার কামিজ, এসেই এক গাল হাসে। আফরা তীক্ষ্ণ চোখে মেয়েটাকে পর্যবেক্ষণ করে। না, তেমন কোনো ভয় এই মেয়ের থেকে নেই। মেয়েটাকে উদ্দেশ্য করে বলে ওঠে, কয়েকদিনের মধ্যেই তোমার ভালো লাগা মন বসানোর জন্য সরঞ্জাম চলে আসবে আখি। তুমি শুধু আমার বোনের দিকে খেয়াল রেখো। এতটুকু অযত্ন কিন্তু আমি বরদাস্ত করব না। আপনি কোনো চিন্তাই করবেন না আপু, আমি একটু অযত্ন করবো না। আপনি আমারে নয়া জীবন দিছেন, বিনিময়ে আমি এইটুকু করতে পারবো না? বাড়ি থেকে বের হওয়া নিষেধ, কিন্তু হঠাৎ করে কেউ আসলে যেন টেরই না পায় যে এখানে দুটো মানুষ বসবাস করে। আফরার কথায় আঁখি কিছুক্ষণ চুপ করে থাকে। এ আবার কেমন কথা? চঞ্চল সুরে বলে ওঠে, আপনারা আবারও কোনো আসামি না তো? নইলে এমন পলাই কেন থাকতেছেন? সেসব তোমার ভাবতে হবে না, বিপদে তুমি না পড়লেই হলো। তোমার ফোকাস শুধু আমার বোন, ওকে? আঁখি মাথা নাড়ায়, তার খেতে পারলেই হলো। মীরা এগিয়ে এসে আঁখির হাত ধরে বলে, শোনো, আমরা দুজন ছাড়া কেউ এসে যদি দরজা খুলতে বলে বা আমরা পাঠিয়েছি এমন কিছু বলে, তাহলে তো শব্দ করবে না, কারণ আমরা দুজন ছাড়া এখানে আর কেউ আসবে না। তোমার যেন ঘর থেকে বের হতে না হয়, সকল ব্যবস্থা করা আছে, বুঝেছো তুমি? আঁখিকে এমন অনেক কিছু শিখিয়ে আফরা মীরা বের হয়ে আসে বাড়ি থেকে। একটু পর হয়তো ফজরের আজান দেবে। দুজনে হাত ধরে মিলিয়ে যায় অন্ধকারে। আঁখি তাকিয়েই থাকে। তার কাছে মনে হয় সে ছাড়া 3 জন মেয়েই রহস্যময়। এই যে একজন শুয়ে আছে, ঠোঁটের কোণে সূক্ষ্ম এক হাসি সে দেখতে পাচ্ছে, তা রহস্যময় নয়? ভোরের আলো ফুটেছে সবে, পাখির কিচিরমিচির শব্দে ঘুম সেই কখন ভেঙেছে। মনিরা কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকে। পাশেই স্বামী নামক মানুষটা শান্তিতে ঘুমিয়ে আছে, যার এক হাত বিচরণ করছে তার নরম পেটে। হাত সরিয়ে মনিরা উঠে বসে, এক পলক স্বামীর দিকে তাকিয়ে হাসে, ছুঁয়ে দেয় কপাল, গাল, ঠোঁট, গলা। ঘুমে বিভোর আতিকুর এটুকুও টের পায় না। মনিরা আরেকটু কাছে এসে আতিকুরের গালে ঠোঁট স্পর্শ করে সরে আসে। নরম সুরে আপন মনিং বলে ওঠে, আমি তোমাকে এত ভালোবাসা দিয়েছিলাম আতিকুর, তবু কেন? কেন তোমার মনে অন্য কেউ ঘুরে? ব্যর্থতা আমার নাকি আফসোস তোমার? বলো। অদ্ভুত সেই চোখের দৃষ্টি, গলার স্বর, ঠোঁটের হাসিটাও কেমন অন্য ইঙ্গিত দিচ্ছে। মেয়েটা কি অধিক শোকে পাথর হয়ে গেছে? স্বামীর অবহেলা প্রহার পেয়ে কি ভেতরের সত্তাটা হারিয়ে ফেলেছে? নাকি মেয়েটার মধ্যে অন্য কিছু আছে, চলছে ভয়ানক কোনো পরিকল্পনা? নাকি নিতান্তই অবহেলিত বাঙালি স্ত্রী তার দুঃখ বিলাসে নিজের ওপরের খোলস পরিবর্তন করেছে? ফ্রেশ হয়ে মনিরা নিচে চলে যায়। অনেক দিন হলো শাশুড়ির সাথে গল্প করা হয় না, আজ গল্প করবে। কেন যেন একটু বেশি মন পুড়ছে গল্প করায়। 2 কাপ চা নিয়ে শাশুড়ির রুমে ঢুকে পড়ে মনিরা। শ্বশুর আর শাশুড়ি একসাথে থাকে না অনেক বছর হলো। কারণটা মনিরা ধরতে পারেনি। বাড়িতে আসলে তো একসাথে থাকাই যায়, তবে কেন বিপরীত 2 রুমে? বৃদ্ধ বয়সে এমন ঘটনা তার কাছে রং তামাশা ছাড়া কিছুই নয়।
তবে চুপচাপ স্বভাবের মেয়েটা কিছু জিজ্ঞেস করতে নারাজ। শাশুড়িকে ফ্রেশ হয়ে বসে থাকতে দেখে মনিরা হেসে তার পাশে বসলো। চায়ের কাপ হাতে তুলে দিয়ে বলল, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছেন আজ? আরফের জন্য মনটা কেমন করছে বৌমা, ঘুমাতে পারিনি, একটু বেশি চিন্তা হচ্ছে আজ। মনিরা শাশুড়ির দিকে বিরক্ত দৃষ্টি ফেলে। ভালো মুড তার নষ্ট হয়ে গেল। মনিরার শাশুড়ি আতিয়া বেগম যেন বুঝে ফেললেন ব্যাপারটা। শান্ত স্বরেই বললেন, সন্তান যতই খারাপ হোক না কেন, মায়েদের মন সন্তানের জন্য পুড়বেই। মা তো আমরা জন্ম দিয়েছি, লালন পালন করেছি। আচ্ছা মা, আপনার মনে হয় না এবার আমাদের একটু ভালোভাবে থাকা উচিত? চমকায় আতিয়া বেগম। মনিরার দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায়। এই মেয়েটা তাকে এমন কথা বলছে। শাশুড়ির এমন চাহনিতে খানিক লজ্জা পায় মনিরা। এই মহিলা তাকে কতবার বলেছে চলে যেতে, অথচ সে আশায় আশায় থেকে গেল। তবু যখন আশাটা আর বাসা বাঁধল না, তখন কি আর করার, বলল, আপনার কষ্ট হয় না মা, এই যে বাবা আপনাকে ছেড়ে কম বয়সে একটা মেয়ের সাথে থাকছে? আতিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ ঘরের ছাদের দিকে তাকিয়ে রইলেন। কোনো মেয়ে নিজের স্বামীর সাথে অন্য কেউ কি দেখতে পারে? বয়স হয়েছে, চামড়ায় ভাঁজ পড়েছে, শরীর বসে গেছে। পুরুষ মানুষের তো আর এইসবে মন ভরে না। তাই তো মেয়ের বয়সে একজনকে নিয়ে দিব্যি ঘুরে ফিরে খাচ্ছে। নিজের ভাবনা থেকে বের হয়ে আতিয়া বেগম বললেন, তবে চলো না, শাশুড়ি বৌমা মিলে একটা সংসার সাজাই, মামের দিব্যি চলে যাবে। মনিরার চোখ চকচক করে উঠল, তবে প্রকাশ করলো না। শেষ হওয়া চায়ের কাপটা শাশুড়ির হাত থেকে নিয়ে উঠে দাঁড়ালো। দরজার দিকে যেতে যেতেই বলল, কয়েকটা দিন অপেক্ষা করুন মা, আপনার না পাওয়া সুখগুলো আমি ফিরিয়ে দেব নতুন ছন্দে, আর আমার না পাওয়া হাহাকারগুলো। বস্তির সরু রাস্তা দিয়ে এলোমেলো পায়ে হাঁটছে আদিল। চারপাশ ধুলোবালি, ময়লা আবর্জনা, দুর্গন্ধতে ঠাসা। কোনো রকম নাক ছিটকানো ভাব নেই। সাদা মাটা টি শার্ট, চোখে চশমা, মুখে মাস্ক পরে সম্পূর্ণ অপরিচিত একজন হয়ে হেঁটে চলছে আপন মনে। হাতে শোভা পাচ্ছে সাদা কাগজে মোড়ানো প্যাকেট। একটু পর পর হাতে থাকা প্যাকেটের দিকে চোখ বোলাচ্ছে, আবার চোখ ঘুরিয়ে আশপাশটাও দেখে নিচ্ছে সে। সূক্ষ্ম এক চোর চোর ভাব, যে কেউই দেখলে ধরতে পারবে না। হঠাৎ করে তার মনে হচ্ছে পেছনে কেউ একজন আছে, যে তাকে বেশ খানিকটা সময় ধরে অনুসরণ করছে। প্রথমে খুব একটা পাত্তা না দিলেও ব্যাপারটা তাকে খুব ভাবাচ্ছে। হাঁটার গতি থামিয়ে দিয়ে যেই না পেছনে ঘুরেছে, আফরাকে দেখেই তার চোখ জ্বলে উঠল। মেয়েটাও একদম ভাবাচাকা খেয়ে গেছে। এভাবে ধরা পড়ে যাবে হয়তো ভাবতে পারেনি। আদিল ভাবছে মেয়েটার সাহস নিয়ে সীমা ছাড়িয়ে গেছে না। গমগমে কণ্ঠে বলল, আপনার কি মনে হয় মিস আফরা ইবরাত, আমাকে ভেদ করা এতই সহজ? আফরা খানিক কেঁপে ওঠে, তবে নিজের ভয়ে আদিলকে সম্পূর্ণ বুঝতে না দিয়ে এগিয়ে এসে দাঁড়ায় আদিলের সামনে বরাবর। মুখে মুচকি হাসি বজায় রেখে বলে ওঠে, আফরা ইবনাদের কাছে কোনো জটিলতাই বেশি দিন টিকতে পারে না। এই দেখুন না, কেউ কি মিস্টার আদিল মাহমুদকে অনুসরণ করার সাহস দেখিয়েছে কখনো? কিন্তু এই আফরা ইবনাত নামক মেয়েটা কিন্তু পেরেছে, যদিও ইচ্ছে ছিল না, জাস্ট কৌতূহল। রাগে হাত দিয়ে কপাল ঘষে আদিল। এই মুহূর্তে রাগ করা মানে বিনা নোটিসে শত্রুর মুখে পড়ে যাওয়া। বর্তমানে সে এমন কিছু চাইছে না, তাই নিম্ন সুরেই বলে ওঠে, কৌতূহল মিটেছে, এবার আপনি আমার পিছু ছাড়লে ধন্য হব। এই মুহূর্তে ধন্য আমি আপনাকে করতে পারলাম না। কৌতূহল জোরালো হয়ে সন্দেহে রূপ নিচ্ছে। আপনি এখানে কি করছেন মিস্টার আদিল মাহমুদ? বিরক্তিতে চ শব্দ করে আদিল। রাগে মনে হচ্ছে পেট গুরু গুরু করছে, গলা ফাটিয়ে চিৎকার দিতে ইচ্ছে করছে। তবে তাকে যে কোনো উপায়ে শান্ত থাকতে হবে। গম্ভীর কণ্ঠেই বলে ওঠে, চারপাশ দেখেন, এটা কাকপক্ষীও নেই, দুপুর সবে। বস্তির মেয়ে বউরা ভাত কম দিয়েছে, পুরুষরা কর্মক্ষেত্রে। এই মুহূর্তে আমি আপনার সাথে যা কিছু করতে পারি। এই যে দেখেন, মেয়ে মানুষ, পুরুষের রক্ত তো গরম হবে। ধরেন হাত ধরে টেনে নিয়ে বস্তির কোনো ঘরে চলে গেলাম, টাকা দিয়ে মুখ বন্ধ করা আমার 1 মিনিটের কাজ। আবার ধরেন গলে ছুরিও চালিয়ে দিতে পারি। আমি আদিল মাহমুদ, মানুষ খুব একটা সুবিধার নয়। সাবধান হন, আপনার জন্যই মঙ্গল। ঘৃণায় গা রি রি করে ওঠে আফরার।
লোকটা তার নারীত্বের ওপর থাবা বসানোর হুমকি দিচ্ছে। সে দুর্বল। সাহসী মনোভাব নিতে গিয়েও যেন ভেতর থেকে নিজেকে দুর্বল টের পাচ্ছে আফরা। পুরুষের সাথে একটা নারী কখনোই পারবে না। আদিল গা জ্বালানো হাসি দিয়ে ঘুরে দাঁড়ায়। অপমানী ঘৃণায় একতলা থুথু মাটিতে ফেলে হেসে ওঠে আফরা। আর এখন মজার মুড এসেছে, তাই আদিলের গা থেকে কিছুটা দূরে দাঁড়িয়েই বলে ওঠে, ভাগ্য সুপ্রসন্ন, বিয়ে তো আপনার আমাকেই করতে হবে। সে হোক আপনি আগে ধর্ষক উপাধি পেলেন, সারা জীবন চোখ মেলাতে পারবেন তো? সীমা থাকে তো। আদিলের মনে হচ্ছে মাথায় রাগেরা কিলবিল করছে। দাঁতে দাঁত চেপেও রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না সে। সময় তার হাতে খুব কম। 10 মিনিট সময়ের মধ্যেই তাকে এই ঝামেলা এড়িয়ে গন্তব্যে পৌঁছাতে হবে। রাগে চোখ রক্তিম হতেই হাতের প্যাকেট মাটিতে ফেলে আফরার হাত আঁকড়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয় আদিল। পকেট থেকে মিনি সাইজের ছুরিটা বের করে গলায় চেপে ধরতেই আফরা চোখে যেন সর্ষে ফুল দেখে। একটা টান তার জীবনের ইতি ঘটাতে সক্ষম। বড় বড় চোখে আদিলের ছুরি ধরা হাতটার দিকে তাকিয়ে থাকে। রাগের তোপে আদিল হেসে হেসেই বলে ওঠে, বলেছিলাম না আদিল মাহমুদ মানুষটার সুবিধার নয়, পিপিলিকার পাখা গছে মরিবার তরে। উক্তিটা একদম সঠিক। এতদিন ছাড় দিয়েছিলাম বলে খুব পড়েছিলে, তাই না? ডানা আজ একেবারে ছেড়ে ফেলে। আফরা চুপ থাকে। ব্যথায় চোখ মুখ অসম্ভব কুঁচকে আসছে। ছুরিটা ধারালো হওয়ায় গলায় বসে গিয়ে খানিক রক্ত বের হচ্ছে। আদিল আবারও বলে ওঠে, তোকে মেরে এখানে ফেলে রাখলে কেউ খোঁজ নিতে আসবে না। এমন বস্তিতে অহরহ লাশ পাওয়া যায়। কয়েকদিন পুলিশের দৌড়ঝাঁপ, তারপর শেষ। আমার টিকিটও কেউ খুঁজে পাবে না। মেয়ে মানুষের এত সাহস ভালো না। তোরা মেয়ে মানুষ থাকবে, তোরা মেয়ে মানুষ থাকবে পুরুষের বিছানার সঙ্গে, খেদমতের জন্য, একদম পায়ের তলায়। তুই তো মেয়ে মানুষের ধারায় পাল্টে দিলে। আফরারা সহ্য হয় না। মেয়ে মানুষ এত নীচ? মা জাতিকে যে মানুষটা পায়ের তলায় রাখে তাকেও তো দেখানো উচিত। জুতার হিল দিয়ে সর্বশক্তি দিয়ে লাথি বসায় আদিলের পায়ে। ছুরি ধরা হাতটা গলা ছেড়ে দেয়। সুযোগ বুঝে ছুরিটা একটানে নিজের হাতে নিয়ে আদিলের পেটে ঘুষি বসিয়ে দেয় আফরা। ঘোরের মধ্যে আছে মনে হয় আদিল। কী থেকে কি হয়ে গেল বুঝতে বেশ খানিকটা সময় লাগলো। ততক্ষণে এক মেয়ের হাতে ঘুষি খেয়ে সে বসে পড়েছে মাটিতে। আফরার চোখে যেন প্রতিশোধের নেশা চেপেছে। একটু আগেই লোকটা যেভাবে তার গলা কাটার হুমকি দিচ্ছিল, কাজটা পুনরায় ঘটাতে ইচ্ছে করছে। সময় ব্যয় করে না আফরা। গলা ধরে ধাক্কা দিয়ে আদিলকে মাটিতে ফেলে ওপরে বসে পড়ে। সাথে সাথে হাত চালিয়ে দেয় গলায়। চমকে ওঠে আদিল। ভীষণ অবাকতা ফুটে ওঠে চোখে মুখে। নিজের বিজয় সুনিশ্চিত দেখে আফরার মুখে হাসি ফোটে। ঠিক আদিলের মতো হিসিস করে বলে ওঠে, তোকে মেরে এখানে ফেলে রাখলে খোঁজ নিতে আসবে সবাই। শহর তন্ন তন্ন হয়ে যাবে। লোক মুখে একটা কথাই শোভা পাবে। কার এত সাহস হলো যে আদিল মাহমুদকে হত্যা করার? কে করলো এমনটা? সবাই ভাববে তোর কোনো শত্রু, তোর কোনো বিরোধী দল। কিন্তু কেউ বুঝতে পারবে না তুই কোনো এক মেয়ের হাতে নিজের প্রাণ হারিয়েছিস। সেই মেয়েটা এই আফরা ইবনাত। কুটিল হাসে আদিল। আফরা ভরকে যায়, তবুও শক্ত হাতে ছুরিটা ঠিক গলায় চেপে ধরে থাকে। আফরার রক্ত যেমন প্রবাহিত হয়েছে তেমনি আদিলের রক্ত প্রবাহিত হচ্ছে। তবে দুজনের কারোরই সেদিকে বিন্দুমাত্র নজর নেই। দুজন যেন এই মুহূর্তে কথার যুদ্ধে নেমেছে, সাহসী কথার যুদ্ধে নেমেছে। তুমি যতই ভয় দেখাও আমি ভয় পাচ্ছি না, এমন টাইপ স্লোগানে দুজন যেন মরিয়া হয়ে উঠেছে। হাসে থামিয়া আফরার চোখে চোখ রেখে আদিল বলল, আপনি আমাকে মারবেন না জানি, এই যে আপনার চোখে শুধু প্রতিশোধ। নারী জাতিকে নিচু করেছে বলে গর্জে উঠছেন। এই গর্জে ওঠা ঠিকঠাক কারো প্রাণ নিতে পারবে না। আপনার উচিত আরেকটু সাহস নিয়ে আমার সাথে যুদ্ধে নামা। বড় বড় নয়ন যুগলে রক্তিম আভা। আফরার চোখ বুঝে হজম করে নেয় কথাগুলো। লোকটা যে তার দৃষ্টি ঘোরাতে চাইছে সে ঢের বুঝতে পারছে। তাই আদিলের পুরো পরিকল্পনাটাকে নষ্ট করে দিয়ে ছুরিটা আরেকটু চেপে ধরেই বলল, আপনার মতো কিটকে আমি এখনই শেষ করে দিতে পারি। আমার সাহস নিয়ে প্রশ্ন তুলবেন না, একদম শেষ হয়ে যাবেন। তবে আমি দুর্বলকে কখনো আঘাত করি না। আপনি এখন বেশ দুর্বল, প্রাণে বেঁচে গেলেন।
উঠে দাঁড়ালো আফরা। ছুরিটা অদরে ঢিল দিয়ে নিজের শরীরে লেগে থাকা ধুলোবালিগুলো ঝেড়ে নিল।